অসুস্থ স্বামীকে সুস্থ করার জন্য ব্যস্ত হয়ে গেছি, আর সে আমাকে বলছে আমি বলে অপয়া। আমার জন্যই সব অঘটন এ বাড়িতে ঘটতে থাকছে। কি করি বলো তো? আমি কোথায় যাই? আলাদা সংসার পাততে যাব? সেও কি করে হবে? যাই হোক, সব কিছু ইন ডিটেলসে জানার জন্য আজকের এই ঝাঁকানাকা ব্লগটা ফোকাস অন করে দেখতে শুরু করে দাও। আজকে দুপুর থেকে রাত আমাকে আর্নিকা আর আই ড্রপ নিয়ে ঘুরতে হয়েছে আমার ছেলের পিছনে। বিপদের পর বিপদ। এমনিতে তো বরমশাই খিটখিটানি একদম বেড়ে 4 গুণ কেন 10 গুণ বেড়ে গেছে। কিভাবে তার রাগ কন্ট্রোল করবো আমি কিছুতেই বুঝতে পারছি না, কিন্তু সব কিছুই আমাকে নিজের হাতে দেখতে হচ্ছে। মাঝে মাঝে শাশুড়ি মা একটু হেল্প করে দিচ্ছে, এইটাই আমার কাছে অনেকটাই বড় একটা জায়গা বলতে পারো। সো চলো, এরপরে কি এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ হচ্ছে আজকের এই ঝাঁকানাকা ব্লগে ইন ডিটেলসে দেখতে শুরু করে দাও। আর আমাদের বাড়ির কাজের দিদিগুলোকে মনে হচ্ছে ছাড়িয়ে দিতে হবে, কেন বলো তো? ও গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে সোমবার। ঝাঁকানাকা একটা ব্লগে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। যে যেখান থেকে দেখছো, আশা করি ঝাঁকানাকা বিন্দাস আছো। কে কেমন আছো এক্ষুনি টুক করে লিখে ফেলো কে কেমন রয়েছো। আমরা কিন্তু ঝাঁকানাকা বিন্দাস অলওয়েজই থাকতে চাই, কিন্তু কি বলবো বলো তো, পরিস্থিতি আমাদেরকে নাজেহাল করে দিচ্ছে। ঘুম থেকে উঠেছি 6:30টার সময়, কিন্তু বিছানাটা ছেড়ে কিছুতেই বেরোতে পারছি না। বিছানায় বসে বসে এডিটিংয়ের কাজটা সারলাম, আর তো ঝাঁকানাকা করে দেখছি ঘড়ির কাঁটায় 7:30 বেজে গেছে। ধর পড়িয়ে উঠে বাইরের দিকে এলাম, বেরিয়ে দেখি অবস্থা পুরোপুরি নাজেহাল বাইরে, বুঝতে পারছো? এমন হয়ে রয়েছে ওয়েদার, মনে হচ্ছে যেন এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। আর এত হাত দেখিয়ে দেখিয়ে কাকে আমি কি বোঝাচ্ছি ঝাঁকানাকা করে, সেটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চটা। তুলসী মঞ্চর মধ্যে মানে এতই মঞ্জুরি হয়ে গেছে, সেটাকে ঝাড়া দেয়নি আমার শাশুড়ি মা। আর যখনই দেখবে গাছ ঝাড়া পড়ে না, তখনই কিন্তু ডালপালা শুকিয়ে যায়। সে কারণে তুলসীতে মঞ্জুরি রাখা যাবে না, সব মঞ্জুরি ঝেড়ে ফেলে দিতে হবে, তাহলে সেই গাছের মেয়াদ আরও বেশি দিন হয়। তো যাই হোক, এখানে দেখো অনেক দিন ধরে একটা প্লাস্টিক পড়ে রয়েছে। শাশুড়িমা বলছে না না আম্মা এক্ষুনি প্লাস্টিকটা দিয়েছে। আমি এক্ষুনি দিলে তার বাইরের অবস্থা এরকম হয়, আর ভিতরের অবস্থাটা তোমরা দেখলে আমার শাশুড়িমা এখন হি হি করে হাসছে, হেসে হেসে ব্যাপারটাকে উল্টাতে চাইছে। আর সারাদিন ধরে আমার বরমশাই আমার শাশুড়িমা আমার সাথে কি না কি করে, সব কিছু আজকে কিন্তু ব্লগে তোমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে বলবো। এন্ড অবধি কিন্তু দেখতে থাকো। পথে আমার হাতটা ছেড়ে তোমরা কিন্তু পুটুস করে চলে যাও না। আর এখন জল দিচ্ছি আমার যে চারাগুলো বেরিয়েছে তার মধ্যে। আমার চারা না, ওটা হচ্ছে পেঁয়াজ কলির চারা। ওইটা পুঁতকিছিলাম হচ্ছে তোমার রেখা দিকে দিয়ে, আর এইটা হচ্ছে মালতীকে দিকে দিয়ে পোতা করাচ্ছি। আমার মনে হয় আমার নিজের হাতে গাছপালা হবে না, আমি কখনো পুঁতেও দেখিনি, সে কারণে আমি কোনো ভরসাও নিতে চাই না। আমার তো এটা অলওয়েজ মনে হয় আমি অপয়া। যাই হোক, আমার বরমশাই সবসময় আমাকে বলতে থাকে আমি অপয়া, সে কারণেই এই অবস্থা। কাল থেকে এমন অবস্থা, উঠতে ইচ্ছা করছে না, নিজেই উঠতে ইচ্ছা করছে না। 2 ছেলেকে কি করে ওঠাবো বলো তো দেখি এই ঠান্ডার মধ্যে। আজকে আমাদের এখানে ব্যাপক ঠান্ডা, শুনছি কলকাতায় বৃষ্টি হচ্ছে, আর আমাদের এখানে কুয়াশায় ভরে যাচ্ছে। তো চলো এখন গপুকে তুলে দিই, ওইদিকে চা হয়ে গেছে। টিফিন আজকে কি খাওয়া দাওয়া হবে কিছুই জানি না। তো গপুকে কিন্তু রোজ সকালবেলা আমি সর্ষের তেল মাখিয়ে তারপরে স্নান করাই। আর এটা হচ্ছে গপুর গয়নার বাক্স। এই গ্লাসটার মধ্যেই গপুর গয়নাগুলো সাজিয়ে গুছিয়ে আমি রেখে দিই। আর এই যে গপু একদম রেডি হয়ে গেছে, গপুর বাসিটা দেওয়া বাকি। এই সোয়েটারটা কিন্তু আমি গপুর জন্য বানিয়েছিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আজকে গপুকে কেমন লাগছে দেখতে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর গপুকে ইচ্ছা আছে একটু সাজাবো রং তুলি দিয়ে, কবে সাজাবো সময় করতে পারছি না। গপুর বাসি গপুকে দিয়ে দিই, না হলে সমস্যা হয়ে যেতে পারে, তাই তো। গপুকে তো ব্রেকফাস্ট দেওয়া কমপ্লিট। এবারে চলো আমি আমার যেই জিনিসপত্রগুলো পরতে হয়, নাহলে বাইরে যেতে পারবো না, সেগুলো ঝপঝপ করে পরে নিয়ে আসলে ওই যেটা গায়ে দিয়েছিলাম চাদরটা, ওইটা পরেই গপুকে আমি সকালবেলা তুলি। সেটা ধোয়া একদম মানে না খাওয়া একটা কাপড় জামা বলতে পারো। তো এটা ওখানেই শাশুড়িমার এই রুমেই রাখা থাকে। তো চলো, ঘড়ির কাঁটা তো ঘুরেই যাচ্ছে, অনেক ঘুরছে ঘড়ির কাঁটা। যাই কাজে লেগে পড়ি। মানে উঠেছি 6:30, 9টা বেজে গেল। এই ঘড়িটা আমাদের ফার্স্ট আছে। কাজে আর মন বসাতে পারছি না, আজকে আমি কিছুতেই বসাতে পারছি না কাজ। কিন্তু জুনিয়র কি খাবে, জুনিয়রের বাবা সকালে কি খাবে কিছুই বুঝতে পারছি না। উঠেছি কখন, চলো এখন 2-4টে পরে, এখন দেখো এত মানে বেলা হতে আসছে, তবু এতগুলো পড়তে হচ্ছে। শরীর এখনো গরম হচ্ছে না আমার। আমাদের এখানে কতটা ঠান্ডা বুঝতে পারছো তো। মুচিকে খেতে দিয়ে দিলাম, সময় একটু আগেই খেতে দিয়ে দিয়েছি, 9:30 বাজার আগেই খেয়ে নিয়েছে আজকে রক্সি কুচি। আর এই দেখো এখানে রক্সি কুচির বাকি ভাতটা তুলে রাখছি। সাদা কন্টেনার যেটা হয় ওটা কোনো মাজা হয়নি,
যেদিনটা রেখাদির দরকার থাকে রেখাদি তাড়াতাড়ি আসে, কিন্তু আমাদের দরকার থাকলে রেখাদি দেরি হয়ে যায়। যাই হোক, এখন কখন আসবে জানি না। এখন চলো আমি এগুলোকে করে নিই, তারপরে একটু টিফিনের ব্যবস্থা করতে হবে। সকালবেলা জুনিয়ারও ঘুমাচ্ছে, জুনিয়ারের বাবাও ঘুমাচ্ছে। কী করবো, বাইরেটা পুরো ওই সাইডটা তোমাদের যদি দেখাতে পারতাম না, রক্সিকে খেতে দিতে গেছিলাম, পুরো বাগানের দিকটা কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে। চলো এখন এটা আমি তাড়াতাড়ি করে তুলে নিই। বর্তমান যুগে একটা কাজের লোক বাড়িতে থাকা মানে হাই ফাই ব্যাপার বলতে পারো, কারণ আজকাল যা জিনিসের দাম সেসব চালিয়ে একটা কাজের লোক রাখা কিন্তু খুব মুশকিল ব্যাপার হয়ে যায়। যাই হোক, বড়মশাই কিন্তু সেটা অ্যাডজাস্ট করেই রাখার চেষ্টা করে, হয়তো অন্য খরচ একটু কম করে, যাতে আমার আর আমার শাশুড়ি মার কোনো কষ্ট না হয়। আমার এমনিতেই একটা হার্নিয়ার সমস্যা আছে, সেটা ট্রিটমেন্ট এখনও শুরু হয়নি। তো সেই সব কথা ভেবেই হয়তো কাজের দিদিদের ছাড়াতে পারছি না, কিন্তু বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে ছাড়িয়ে দিতে হবে। এখানে গাইজ ঈদ তো ঠান্ডা পড়েছে যে আমার পুত্র উঠিতেই পারিতেছে না। কি আর করব, পুত্রের বাবা হেলিতে দুলিতে উঠা এখন গেল বাথরুমে, কারণ তারও তো ব্যথাময় জীবন। এইভাবেই জাকানাকা বিন্দাস আমরা থাকতে পারি। ও বস কি ঘুম! এখন দেখবো যে ডাইপারটা নিখাত ফুলে ফেটে চৌচির হয়ে গেছে। ঠিক আছে, এই উঠো উঠো উঠো, গুড মর্নিং গাইজ, উঠো। ব্লগার মা হলে এই হয়, ঘুম থেকে বাচ্চাটা উঠেছে একটুকু শান্তি দিই না আমি, নিজের ভিউয়ার্স জন্য এবং উন্নতির জন্য ফোকাস অন করে নিয়েছি আমার বেবির দিকে। চলো, মজা অনেক হয়েছে, এখন জুনিয়রকে টেক কেয়ার করতে হবে। তেল মাসাজ এলিফ্যান্ট ঘুম থেকে উঠে পড়াশোনা করে। ইয়েস, তারপর জি ফর গ্রেপস, H for hen. Wow, very good, well done. Wow. তারপর J for joker, K for kite, L for ফাইনালি এখন সকালবেলা একটু রুটি বানিয়ে নিচ্ছি। ওদিকে জুনিয়রকে মোবাইলের আলোতে রেখে এসেছি, কারণ আমাদের কারেন্ট চলে গেছে আর ইনভার্টারেও আর চার্জ নেই। তো চলো এই কটা রুটি তাড়াতাড়ি করে বেলে শেখে নিই। এত ঠান্ডার মধ্যে এত কিছু চাপানোর পরে এই সাইডটা ব্যথা করেই যাচ্ছে, কেন জানি না, ঠান্ডাতে মেবি। তো চলো একটা রুটি প্রথমে শেখে আগে জুনিয়রকে দিয়ে আসি। জুনিয়র খেয়ে নেবে ঠাম্মির কাছে, বা একা একাই রুটি খেয়ে নিতে পারে, ওর কোনো ঝামেলা নেই। রুটি খেলে সকালবেলা শুধু রুটিই খেয়ে নেয়। তো চলো এখন রুটিগুলো এখানে ঝাঁকানাকা করে শেখে নিই। রাতে তোমাদের জুনিয়র অত ডিস্টার্ব করেনি, কিন্তু আমি ঘুমাতে রাত্রির 1টা বাজিয়েছি, কারণ এডিটিং না করে রাখলে হবে না। এখনও এডিটিংয়ের কাজ বাকি রয়েছে, থাম্বনেলটা বানাতে হবে। আপলোড করে দিয়েছি, কিন্তু আনলিস্টেড করে রেখেছি। যতক্ষণ না থাম্বনেল হচ্ছে, যতক্ষণ না হ্যাশট্যাগ হচ্ছে, ততক্ষণ ওটাকে আমি পুরোপুরি পাবলিক করতে পারবো না। তো চলো, দুপুর 2টোর সময় কিন্তু আমার ডেলি একদিন ছাড়া একদিন ভিডিও আসে, আর এখন একটু ইরেগুলার হয়ে যাচ্ছি। তোমরা একটু ক্ষমা মার্জনা করে দিও, আর যেমন করে সাপোর্ট করছো ওরকমভাবে সাপোর্ট করে যাও। তো চলো রুটিগুলো শেখে নিই বড় এই গ্যাসটা জ্বালিয়ে। কাটায় জুনিয়রের খাওয়ার টাইম হয়ে গেছে। শাশুড়িমাকে প্লেটটা ধরিয়ে বললাম ওকে গিয়ে রুটিটা খাইয়ে দাও। এর মধ্যে হচ্ছে আমাদের কারেন্ট চলে গেছে, সে কারণে অন্ধকারেই খেতে হবে। রেখাদি ঘর মোছে, বাসন মাজে, উঠোন ঝাড় দেয়, উঠোন ধোয়, ব্যাস। বাকি কাজ কিন্তু আমাদেরকেই গুছিয়ে নিতে হয়। এরপরে কি এক্সাইটিং হচ্ছে ব্লগে, তোমরা দেখতে থাকো। তো জুনিয়র হওয়ার আগে একটা টাইমে যখন আমি অফিস করতাম, তখন তো মালতীদি কাজ করতো, কিন্তু যখন কোভিড হয় না, তখন কিন্তু আবার আমাদের বাড়িতে কোনো কাজের মহিলা বা কাজের কেউই ছিল না। সেই টাইমে কিন্তু ঝাঁকানাকা করে আমি সব যুদ্ধ সামলাতাম। এবং এখন জুনিয়র হওয়ার পরে অনেক সমস্যা হয়, মানে একটা তো দেখা একটা এক্সট্রা খরচা একটা কাজের লোক রাখা মানে। কিন্তু কী করবো বলো, সারাদিনে যা যুদ্ধ থাকে সেসব সামলে এই রোজ ডেলি এত বাসন মাজা বা এত বড় ঘর বা এত উঠোন, সেটা একদিন হয়তো ঝেড়ে নিলাম। সব দিন করতে গেলে আমি পুরোপুরি কুপোকাত হয়ে যাব। হাজার সমস্যা থাকার কারণেও কিন্তু আমাদের বাড়িতে এখন দিদিদের রাখা হচ্ছে। কিন্তু এই 2 দিদি কিন্তু ভেবো না যে কাজে আসে, এখানে কিন্তু একজনই কাজ করে। যেহেতু রেখাদির এখন সমস্যা চলছে, তাই রেখাদির মাসিকে রেখাদি নিয়ে আসে, বুঝতে পারছো? কিন্তু মায়নার সময় একজনই মায়না পায়, 2জন কিন্তু মায়না পায় না।
আর খাওয়া দাওয়াটা এটা কিন্তু কোনো ম্যাটার করে না। কখনো ভাববে না কাউকে যদি এক মুঠো খেতে দাও তোমার দু মুঠো কমে যাবে না, তোমার দু মুঠো বরঞ্চ বাড়বে। তো এইভাবেই চলছে আমাদের দিন। দেখো বরমাসের সকালের ওষুধ, আর মানে খালি পেটে এগুলো খেতে হবে, আর চিয়া সিড আর বাদাম এগুলো উনি খেতে চায় না, কিছুতেই খেতে চায় না। আমি জোর জোর করে খাওয়াই। এখন যাব নিয়ে খাবো, মানে খাওয়াবো আর কতগুলো গালাগালি খাবো। ও চামচটা নিতে হবে তো, ভুলেই যাই। এগুলো নিয়ে যাই ওনার কাছে। মশারির তলায় দুজনে রয়েছে। না মোবাইলটা একটু উল্টে রাখো, এটা নাও, ওষুধগুলো খুলে দিই আমি। ঝাঁকানাকা করে তোমাদের সাথে তো শেয়ার করলাম, এককালে কিন্তু ঘরের কাজকর্ম আমি নিজেই করতাম। তোমরা যদি আমার পুরনো বা ওল্ড ভিডিওগুলো দেখো, সেগুলো দেখলেই তোমরা প্রুফ পেয়ে যাবে। এখন শাশুড়ি মা আর আমি নিরামিষ সবজি দিয়ে রুটি খেয়ে নিচ্ছি। আমার বরমশাই কিন্তু কোনো নিরামিষ সবজি খেতে চায় না। হ্যাঁ, ফুলকপি আলুর তরকারি নর্মাল ওয়েতে করলে খেয়ে নেয়, কিন্তু তবুও সবসময় খেতে চায় না। সে কারণে আমাদের বাড়িতে কিন্তু আঁশ নিরামিষের ঝামেলা রয়েছে। মানে আমার শাশুড়ি মা খায় একরকম, আমার বরমশাই খায় একরকম, রক্সির জন্য আলাদা রান্না, তারপরে রক্সির ভাইয়ের জন্য আলাদা রান্না। রক্সি আমার পিছন পিছন আজকে খালি তাকিয়েই রয়েছে। সকালবেলা দুটো আমন্ড বাদাম দিয়েছিলাম সে কারণে। তো এখন চলো বরমশাইয়ের খাবারটা বরমশাইকে দিয়ে দিই, কারণ ওষুধ খেয়েছে, এখন বেশিক্ষণ খালি পেটে থাকা যাবে না। তারপরে হচ্ছে খাওয়ার পরের ওষুধ খেতে হবে। এরমভাবেই সারাটা দিন চলে যায়। কিন্তু আমার বরমশাই আমাকে একটা কথাই সবসময় বলে যাচ্ছে, এত যে বাজে বাজে সব কিছু ঘটছে, সব কিছুর দায়ী হচ্ছি আমি অপয়া, আমি পয়া নই। সেই কারণেই এত বাজে বাজে আমাদের সিচুয়েশান আসছে। কোথা দিয়ে কী সামাল দেবো জানো তো বুঝতে পারছি না। এই কথাগুলো খুব কষ্ট দেয় মনকে, কিন্তু কী করব, তোমরাই আছো, তোমাদেরকেই বলতে পারি, তোমাদের ছাড়া আর কাউকে বলতে পারি না। আজকে দুপুরবেলা সেরকম কিছু রান্না বান্না করব না, অপয়া যেহেতু, ঘরের একটুখানি খরচা বাঁচাই, আবার সবাইকে একটু ভালো মন্দ খাওয়ানোরও চেষ্টা করি। শাশুড়ি মাকে বললাম সব কিছু ঝিরিঝিরি করে কেটে দাও। শাশুড়ি মা বললো কী রান্না করবি আজকে? বললাম আজকে কোনো ঝামেলা করব না, একদম শর্টকাট, সব কিছু ভেজে চালের মধ্যে দিয়ে দেবো, ঘরে যেই চাল একটু রয়েছে সরু চাল তার মধ্যেই। তো যাই হোক, যেই চালটা এবারে আনা হয়েছিল সেটার মধ্যেই। এইদিকে জুনিয়র দেখছো স্নান ধান করার আগে খেলাধুলাতে মেতে পড়েছে, আর আমি এদিকে সব টুকটাক করে কাজকর্ম করে নিচ্ছি। এই ঝাঁকানাকা করে আমার মতন ভেজ ফ্রাইড রাইস কে কে বানাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এদিকে জুনিয়রের একটু চিকেন স্টু মতন বানাবো, সে কারণে ওইটার জন্য পেঁয়াজ টিয়াজ কেটে আমি একদম ঝাঁকানাকা করে রেডি করে নিয়েছি। আর ঘরে জানো তো অনেক জিনিসই বাড়ন্ত হয়ে গেছে। কিছু কিছু জিনিস বরমশাই এনেছিল, আর এখন না একটা জিনিসও আনতে বলতে পারছি না, কারণ কবে কি স্যালারি ঢুকবে, আদৌ কি স্যালারি পাবে কি পাবে না, 10-15 দিন কাজে গিয়ে কি আদৌ এত বড় কোম্পানির থেকে কি স্যালারি আদায় করা যাবে, জানি না কী নিয়ম কী বৃত্তান্ত। যেহেতু 1.5 মাস মতন হয়েছে কাজে জয়েন হয়েছে, নতুন কাজ, বুঝতে পারছি না জানো তো। যাই হোক, এখন আমি জুনিয়রের জন্য এদিকে দেখতে পাচ্ছ চিকেনটা পুরোপুরি ম্যারিনেশন করে পরিমাণ মতন জল দিয়ে আমি ওভেনে বসিয়ে দেবো। 4 থেকে 5টা সিটি আসলেই হয়ে যাবে। আর অনেকেই জিজ্ঞেস করছো কী গো তোমার শরীর ভালো নেই, ভিডিও দিচ্ছ না কেন? সত্যি আমার শরীরটা মনটা কোনোটাই ভালো না। সেই অবস্থায় আমি আজকে ভয়েস ওভার করছি অনেক কষ্ট করে। আর দেখো খাওয়াতে যাব, জুনিয়রকে খাবারটা বেড়েছি, আর এই দরজার চিপার মধ্যে আঙ্গুলটা ঢুকিয়ে দিয়েছে, দিয়ে দরজাটা আটকে দিয়েছে। যেই না ওরম অবস্থা হয়েছে, জুনিয়রের ঠাম্মি আর জুনিয়রের বাবা উঠে দাঁড়িয়ে পড়েছে। জুনিয়রের বাবা বলছে ছেলে এরকম দৌড়াদৌড়ি করে, আমার আর রেস্ট হচ্ছে না। কী করে কী বোঝাই বলো তো, দিন দিন জুনিয়রের বাবার রাগ বেড়েই যাচ্ছে, আর তার সাথে আমি আমার মনকে আর ঠিক রাখতে পারছি না। সব কিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, আবার কানটাকে সজাগ রাখছি আবার ছেলে যাতে পড়ে না যায়। সব কিছুই একার হাতে আমাকে সামলাতে হচ্ছে। শাশুড়িমা যতটা পারে একটু হেল্প করে দেয়, ওটাই আমার কাছে অনেকটা গড গিফট বলতে পারো। আর এইদিকে দেখতে পাচ্ছ ঝাঁকানাকা করে আমাদের ঘরে অনেক কিছু বাড়ন্ত বললাম না, এটা ভেবো না তোমরা বেসন, এটা হচ্ছে আটা, অল্প একটু ময়দা, আর তার সাথে সুজি ভিজিয়ে রেখে দিয়েছিলাম স্নান করতে যাওয়ার আগে। আর এখন এর মধ্যে একটু মশলাপাতি দিলাম, ওই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু খাওয়ার সোডা, সব কিছু দিয়ে ভালো মতন করে ফেটিয়ে নিয়েছিলাম। কিন্তু প্রথমটা দেখো একদম বিচ্ছিরি হয়েছে, পরবর্তীকালে কিন্তু বেশ দারুণ ফুলেছিল। আর এই ফোলা জিনিসটা দেখে বরমশাই কিন্তু আমার পিছনে লাগতে একটুকুও কুণ্ঠাবোধ করলো না। যেই না বললাম দেখো খেয়ে কেমন হয়েছে, অমনি কি বললো জানো, বলে এগুলো কি ভেজেছো তুমি? এগুলো হচ্ছে মানে আলুর পকোড়া।
মানে আলুর চপ। আনলাম, না না আলুর চপ কেন ভাজবো, এই যে ভেজ ফ্রাইড রাইস করেছি তার সাথে বেগুনি। বলে এগুলো বেগুনি আছে, কী করবো, ঘরে অর্ধেক জিনিস বাড়ন্ত। সে কারণে আমাকে আটা দিয়েই আজকে এই যে ফুলকো ফুলকো বেগুনি ভাজতে হলো। কী আর করবো বলো, কিছু করার নেই। তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করো, খেতে কিন্তু ভালো হয়েছিল, দেখতে যেমনই হোক না কেন। বলছে কি আলুর চপ, কী আর বলো। আর আমার বরমশাই বলছে রেস্টই হচ্ছে না, বলছে আমি রেস্ট হচ্ছে না, আমার ব্যথা কমছে না, আমি আর কোনোদিনও কাজে যেতে পারবো না। আর এই শুনে শুনে আমার মনটা একদম খারাপ হয়ে যাচ্ছে। আর তো এখন হচ্ছে ঘড়িতে বাজে রাত্রির 11টা। ছেলেকে খাইয়ে দাইয়ে সব কিছু করে এখন যে রান্নাঘরের বাকি কাজগুলো ছিল, গ্যাস মোছা, সব কিছু ধোয়া পাকলা করা, সেই সব কাজই করছি। ভাবো রাতেও আমার 11টার সময়ও কত কাজ থাকে। এরপরেও যদি কাজের দিদিদের একটুখানি না হেল্প নিই তাহলে আমি তো ফুললি কুপোকাত। আমার মুডটা এখন পুরোপুরি চটকে রয়েছে। ছেলের চোখে পড়ে গেছে বিরিয়ানি মশলা। ছেলের বাবা এবং ঠাকুমা দুজনেই ব্যস্ত ছিল মোবাইলে কলে। তো সে কারণে জুনিয়র এত দুষ্টু হয়ে গেছে, ফ্রিজ খুলে তোমার মশলার কৌটো বার করে নিজের চোখের মধ্যে ঢেলে নিয়েছে। মেবি হাতটা চলে গেছে, কিছু একটা হয়েছে। আমি ছিলাম রান্নাঘরে রুটি করছিলাম, সেই ভাগে এই ঘটনা ঘটেছে। জুনিয়র বাবা দেখেছে, চোখ দিয়ে জল পড়ছে, ব্যাপারটা ঠিক বুঝতে পারেনি। যাই হোক, পরে আমি যখন গেলাম তখন দেখলাম যে ওই অবস্থাটাই করে রয়েছে ওই বিরিয়ানির মশলা। সাথে সাথে আমার দিদিকে ফোন করলাম, যে কারণে আমার দিদি আই হসপিটালে যুক্ত। দিদি ডক্টরের সাথে কথা বলে একটা আই ড্রপ সাজেস্ট করলো, সেটাই জুনিয়রের চোখে দিয়েছি। দুটো বিপদ আজকে ঘটে গেল জুনিয়রের সাথে। যাই হোক, ছেলে এখন মোটামুটি ঠিক আছে। তোমরা একটু হেল্প করো, তাহলে কিন্তু আমরা আরও ভালো থাকতে পারি। তো সবসময় কিন্তু ঝাঁকানাকা বিন্দাস ব্লগই তোমাদেরকে দিয়ে থাকি আমি, কিন্তু কী করবো বলো, পরিস্থিতি যেমন সেইভাবেই আমাকে চলতে হচ্ছে, কিচ্ছুটি করার নেই। তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটিকে, এবং তোমরা কাইন্ডলি আমাকে একটু ফুল ওয়াচ দাও। ভিডিওটা চালিয়ে রেখে দাও, দেখতে হবে না, কিন্তু ওয়াচ টাইমটা আমাদেরকে একটু দাও। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।